তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। তৌহিদ আফ্রিদির ফোন কলের মাধ্যমে ডিবি অফিসে আমাকে নেওয়া হয় এবং ডিবি অফিসে আমি যাই, আমার সাথে যা ঘটে তার পরবর্তীতে আমি জানতে পারলাম, মানে আমি বুঝতে পারলাম আদালত ছাড়াও পুলিশ অনেক রায় দিতে পারে যেটা পুলিশ নিজেই করতে পারে। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাইম ভাইকে নির্যাতনের ঘটনা এখন দেশের মিডিয়ায় আলোচনা। অনেকে বলতেছেন এতদিন কেন মুখ খুলে না, তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর কেন বলতেছে। আজকের ভিডিওতে জানতে পারবেন সাইম ভাই কেন চুপ ছিলেন। তৌহিদ আফ্রিদির একটি কলে মোটামুটি পুরো ডিবি অফিসটা কেঁপেছে। তৌহিদ আফ্রিদির একটা কথা পুরো ডিবি অফিস কাঁপতো। যেখানে পুরো ডিবি অফিস তৌহিদ আফ্রিদির কথা কাঁপতো, সেখানে সাইম শাহরিয়ার ভাই তার বিরুদ্ধে গিয়ে কিছুই করতে পারতো না, এটাই স্বাভাবিক। আচ্ছা, সাইম ভাইয়ের সাথে তৌহিদ আফ্রিদির আসলে কি হয়েছিল, কেন তাকে ডিবি দিয়ে ধরে নিয়ে এরকম নির্মম ভাবে অত্যাচার করে? আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো, যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তৌহিদ আফ্রিদির পক্ষেই ছিল। তারপরও সে বুঝতে পারে নাই, আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি 2 মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই। একটা ছোট ভিডিও ক্লিপের জন্য যেটা কিনা তার পক্ষে ছিল, তারপরও তাকে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করে, যেটা ভাষা প্রকাশ করার মতো না। ধরেন গলা চেপে রাখা হয়েছিল, আমি কোনোদিন কোনো কিছু বলতে পারবো না। সেদিন বেআইনি ভাবে সাইম ভাইয়ের মুখ সেই ডিবি অফিসাররা বন্ধ করে দেয়। ভাই, আপনি অভিযোগ করবেন কিভাবে যদি আপনি কথাই বলতে না পারেন? হ্যাঁ, সেদিন সাইম ভাইয়ের মুখ বন্ধ করে দেয় সেই ডিবি অফিসার। সেদিন বেআইনি ভাবে সাইম ভাইয়ের মুখ সেই ডিবি অফিসাররা বন্ধ করে দেয়, যাতে তিনি অভিযোগ করতে না পারে, ঘটনা প্রকাশ করতে না পারে, সেই ভয়ভীতি দেখায়। এরপরে আমার চোখের সামনে বসে 7টা মামলা লিখছে আমার নামে। আমি জামাত শিবির করি, আমি দেশের বিরুদ্ধে কন্টেন্ট বানাই, এগুলো বলে টলে অনেকগুলো মামলা লিখছে। তখন আমি ভাই ভয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়েছে। একটা নির্দোষ মানুষকে বেআইনি ভাবে ধরে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করে এবং তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়। সাইম ভাই দীর্ঘ 2.5 বছর কেন মুখ খুলেন নাই? এই 2.5 বছর যদি তিনি মুখ খুলতেন তাহলে তাকে তারা হয়তো গুম করে ফেলতো, তিনি আজকে আমাদের মাঝে থাকতেন না। আমার নামে কোনো জিডি নাই, আমার নামে কোনো মামলা নাই, কোনো অভিযোগ নাই আমার নামে। তো একজন মানুষের নামে অভিযোগ না থাকলে কিভাবে তাকে নিয়ে এরকম নির্মম ভাবে অত্যাচার করতে পারে? তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, কোনো মামলা ছিল না। অভিযোগ ছাড়াই একটা মানুষের উপর নির্মম ভাবে অত্যাচার করে। যদি কোনো অভিযোগ থাকতো তাহলে তাকে তারা এর থেকে বেশি কিছু করতে এবং তাকে হয়তো তারা ওইদিন মেরেই ফেলত। যে ঘটনাটার মধ্যে আমি তৌহিদ আফ্রিদিকে নিয়ে একটা ভিডিও বানাই, ছোট্ট একটা ভিডিও ক্লিপের জন্য অত্যাচারের পাশাপাশি তাকে গুম করার হুমকিও দিচ্ছে। তারপর তিনি যদি মুখ খুলতেন তাহলে তার অবস্থা কেমন হতো একটু ভাবুন তো আপনারা। পরবর্তীতে পিছন থেকে আমাকে প্রায় একই জায়গায় একটা স্থানে প্রায় 15 থেকে 20টা বাড়ি মারে। পরবর্তীতে আমার অবস্থা যখন বেগতিক হয়ে যায়, পরে ওরা পিস্তলের যে ডাটটা আছে ওইটা দিয়ে আমার চোখের এখানে মারে। মারার পর এখানটা ফুলে যায়, এক চোখে রক্ত জমে যায়। আমি তো দেখতেছিলাম না যে কোন সাইড থেকে আমাকে আঘাত করা হচ্ছে, যেহেতু আমার চোখে কালো কাপড় বাঁধা, কোনো কিছু দেখতে পাচ্ছিলাম। একটানায় আমাকে নির্মম ভাবে ওইখানে মারা হয় এবং ওইটা ভিডিও কলে তৌহিদ আফ্রিদিকে দেখানো হয়। পুলিশ বারবার বলতেছিল মাপচা ওর কাছে। তো আমার তো হাত বাঁধা, আমি তো হাত দিয়ে এরকম ভাবে রেখে আমার হাঁটুর মধ্যে যখন বাড়ি মারে তখন আমি বসে পড়ি। বসে পড়ার পরে বলতেছে মাপ চাইতে, তখন আমি শুধু মাপ চাইতে থাকি আফ্রিদির কাছে। আফ্রিদির মোবাইল কোন দিকে আমি ওইটাও যাই না। বলতেছি যে ভাই আমাকে মাফ করে দেন, আমি আমার লাইফে কোনোদিন আর এই ধরনের ভিডিও বানাবো না, প্রয়োজনে আমি ভিডিও লাইনটাই ছেড়ে দিব। তখন আফ্রিদি মাফ করে নাই, তখন বলতেছে যে ও জামাত শিবির করে, ওকে ধরেন, ধরলে আর অনেক তথ্য পাবেন। এত অত্যাচার করার পরও সেদিন ভুল না করো তৌহিদ আফ্রিদির কাছে ক্ষমা চেয়েও রেহাই পাননি সায়েম শাহরিয়ার ভাই। ধরেন আমি এখানে বসে আছি, আমার 2 চোখ দিছে আল্লাহ, আমি চোখ দিয়ে সবকিছু দেখছি। তবে এই চোখ যদি হঠাৎ করে বন্ধ করে দেয় তাহলে বুঝতে পারবেন দুনিয়াটা কত অন্ধকার। আপনার চারপাশে যত মানুষই থাকুক আপনি কাউকে দেখতে পারবেন না, তখন আপনি একা। ওই একা মোমেন্টে আমার সাথে এরকম একটা অন্যায় অত্যাচার করা। হ্যাঁ, ঠিক শুনেছেন, সেদিন সায়েম ভাইয়ের জীবনে এরকম অন্ধকার চলে আসছিল। সেদিন কেউ তার পাশে ছিল না। আজকে যখন তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ না করে তার সাথে ঘটে যাওয়া ঘটনা প্রকাশ করলেন, তখন কিছু বাবা সেই কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে ট্রোল করতে আসছে। যে গতকাল দেখলাম যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমার বিরুদ্ধে কন্টেন্ট বানাচ্ছে, মানে আমাকে নিয়ে ট্রোল করতে। তো যারা ট্রোল করছে তাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে যায় তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা কষ্ট। তাকে নিয়ে বাবা সেই কন্টেন্ট ক্রিয়েটর যে কিনা অন্য মেয়েকে নিয়ে বাপ ছেলে একসাথে নষ্টান করে ভিডিও বানায়, সেই বাবা সেই সায়েম ভাইকে নিয়ে ট্রোল করে। যারা যারা বলতেছেন ভাইরাল হওয়ার জন্য এগুলা করতেছে তাদেরকে বলি, যখন থেকে সায়েম শাহরিয়ার ভাইরাল তখন বালসাল ক্রিয়েশন এবং নালুমুলু অনলাইনে জন্ম হয়। বাংলাদেশের ওই তৎকালীন পুলিশ সদস্যরা যারা আমার সাথে এরকম একটি ঘটনা ঘটায়, তারা ভাই আমার নামে কোনো অভিযোগ নাই, জিডি নাই, কোনো মামলা নাই, তারপরও কিভাবে আমার গায়ে হাত? এটা একটা বেআইনি কাজ। এই বেআইনি কাজটা তারা প্রকাশ্যে করেছে এবং বুক ফুলে আমার সাথে অন্যায়টা করেছে। যেহেতু আমার কেউ ছিল না, তারা জানে যে আমার পরিবার তাদের কিচ্ছু করতে পারবে না, যার কারণে আমার উপর এরকম একটা অন্যায় করে। দেশের প্রশাসন যখন এক পক্ষ নিয়ে কারো প্রতি জুলুম অত্যাচার করে তখন তার কিছুই করার থাকে না এবং চাইলেও করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তৌহিদ আফ্রিদির একটি কলে মোটামুটি পুরো ডিবি অফিসটা কেঁপেছে, সেটার বাস্তব প্রমাণ আপনারা পেয়েছেন। শুধু আমি নই, আমার মতো এরকম অনেক ভিকটিম। আপনারা এই যে আস্তে আস্তে তথ্য নিচ্ছেন,
অনেক তথ্য বেরিয়ে আসবে। ইভেন কেঁচো খুঁড়তে গিয়ে যেন সাপ বেরিয়ে আসতে পারে। আপনারা অনেক তথ্যই জানতে পারবেন ওই আফ্রিদি সম্পর্কে, যেটা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই গতকাল প্রকাশ করেছে। এরকম আরো অনেক কিছু বেরিয়ে আসবে। হ্যাঁ, আমরা এখন অনেক তথ্য শুনতেছি, সামনে হয়তো আরো শুনবো। যারা নির্মমভাবে মানুষের উপর অন্যায় অত্যাচার করে তাদেরকে আল্লাহ ছেড়ে দেন না ভাই, একদিন না একদিন তার বিচার দুনিয়াতে এবং আখিরাতে করবেই। সর্বশেষ কথা একটাই বলবো যে যেহেতু আমরা বাংলাদেশে থাকি, আবেগপ্রবল একটি জাতি, আজকে আমি সত্য কথা বলতেছি, আপনারা এটা শুনছেন, তবে এর মধ্যে অনেক মানুষ বলবে এতদিন পর ভাইরাল হইতে আসছে, এতদিন কেন বলে নাই। আমি ভাই একটা তুচ্ছ তাচ্ছিল্য মানুষ। ধরেন আমি একটা পুঁটি মাছ, একটা বড় পুকুরের একটা পুঁটি মাছ, তো আমি যে পুঁটি মাছ হয়ে ভয় পাওয়াটা স্বাভাবিক। আপনারা তো অনেক বড় বড় লেভেলের মানুষ যারা এই ধরনের কমেন্ট গুলো করতেছেন। 17 বছর ফেরাচার সরকারের আঘাত আপনারা সহ্য করতে পারছেন, আপনারা তো মুখ খোলেন। তাহলে আমি কেন ভাই মাত্র 2.5 বছর সহ্য করতে পারবো না? আপনি আমি দুজনই তো বাঙালি, তো আমরা সহ্য করতে করতে গন্ডারের চামড়ায় পরিণত হয়ে গেছে আমাদের। আমরা সবকিছু সহ্য করে, আর সুযোগ পাইলে আবার সবকিছু মানুষ প্রকাশ করে দেয়। যেমন এবার আপনারা দেখেছেন 5ই আগস্টে পুরো বাংলাদেশের মানুষ একত্র হয়েছে।